আজকে লাঞ্চের মেনু দেখে নাও। গন্ধরাজ চিকেন ঘি দিয়ে করা হয়েছে, পাতলা করে পনিরের ঝোল, কুমড়োর একটা তরকারি চিংড়ি মাছ দিয়ে, পাতলা মুসুরির ডাল, শাক। আজকে হচ্ছে সেই দিন যেদিন কিনা আমরা হেলদি ডায়েটকে সেলিব্রেট করব। যেরকম লোভনীয় খাওয়াটা খুব দরকার, সেরকম এই খাবারটা খাওয়াও ভীষণভাবে দরকার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবস্ক্রিপশনের পরে সুজয় ক্রনিকলসকে নিশ্চয়ই দেখছো। তোমাদের মধ্যে অনেকে আমার কাছে অনেক কিছু জানতে চাও, বেশিরভাগগুলোই পার্সোনাল। কিন্তু আমি যে এই কথাবার্তাগুলো বলি, হেলদি খাও, ওয়ার্কআউট করো, জিমে অ্যাডমিশন নাও, সেগুলোর ব্যাপারে তো কেউ কিছু জানতে চাও না। এক্সেপশন বিং মণিকুন্তলা। আগের দিন উনি জানতে চেয়েছিলেন যে যদি জিমে অ্যাডমিশন নিতে হয় তাহলে বেসিক প্রিলিমিনারি স্টেজেস ওনাকে কি করতে হবে। তার মানেই বোঝা যাচ্ছে যে উনি আগে কোনোদিন ওয়ার্কআউট করেননি বা সেরকম জিমে যাননি। তো আমি এই ক্ষেত্রে বলবো যে জিমেই তুমি যাও না কেন, তোমাকে একটা পার্সোনাল ট্রেনার নিতে হবে। খুব ভালো করে মাথায় রাখো, যদি পার্সোনাল ট্রেনার ভালো না হয়, তোমাকে শুরু থেকেই জিনিসপত্র গোছাতে চালু করবে। হ্যাঁ, বা অন্তত চেষ্টা করবে যে এই সাপ্লিমেন্ট নিয়ে নিন, হ্যাঁ একটা প্রি ওয়ার্কআউট নিয়ে নিন, আপনি বেশি এনার্জি পাবেন ব্যায়াম করতে, প্রোটিন সাপ্লিমেন্ট নিয়ে নিন, ক্রিয়েটিন নিয়ে নিন। কিচ্ছু দরকার নেই। ব্যায়ামটাকে মনোযোগ দিয়ে করবে, ভালোবেসে করবে, বি ডিসিপ্লিনড। এমন না সপ্তাহে একদিন গেলেন, দুদিন গেলেন না, তৃতীয় দিন গেলেন, চতুর্থ দিন গেলেন না, না, ওরমভাবে চলবে না। যেরকম প্রত্যেক দিন আপনি স্নান করেন, প্রত্যেক দিন খাবার খান, সেরকমভাবেই ব্যায়ামটাকে প্রত্যেক দিন করতে হবে। মাসেলকে ট্রেন করি পরে, প্রথমে মাইন্ডকে ট্রেন করি। ইউ মাস্ট বি ডিসিপ্লিন মণিকুন্তলা। এটা প্রথম কথা। সেকেন্ড কথা, আমি তো আপনার হেলথ কন্ডিশনস জানি না, সেটা আপনি ভালো বলতে পারবেন। যদি আপনার কোনো রকম স্পাইনে কোনো রকম অতীতে যদি কোনো রকম চোট থাকে বা যদি সেই চোটটা আপনাকে ভোগায়, তাহলে আমি বলবো যে হেভি লিফটস অ্যাজ ইন ডেড লিফট বা এরকম জাতীয় জিনিসগুলো আপনি করবেন না। আপনি হেভি স্কোয়াট করবেন না। হেভি স্কোয়াট মানে হচ্ছে উঠবোস। ডেড লিফট কী জিনিস যদি আপনি না জানেন তাহলে প্লিজ ইউটিউব করে জানবেন, কারণ এখান থেকে তো আমি বোঝাতে পারবো না। এটা আমি একটা কি বলবো, এটা আমি একটা জাস্ট উদাহরণের জন্য বললাম। বাট ডু গেট ইউর ভাইটালস চেক। হ্যাঁ, একটুখানি কিডনি ফাংশন টেস্ট অ্যাজ ইন একটুখানি ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো করিয়ে নেবেন, একটুখানি লিভার ফাংশন টেস্ট করিয়ে নেবেন, এলএফটি, এগুলোই মোটামুটি এগুলোই যদি করান দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। সেই রিপোর্টগুলোকে নিয়ে প্লিজ ট্রেনারকে দেখাবেন যে আমার এই জিনিসপত্র রয়েছে। আশা করি আপনার আর কোনো রকম কোনো ব্যাধি ট্যাধি নেই। আমি চাইবো না এগুলোও হোক, এগুলো করিয়ে নেবেন একবার, ঠিক আছে? একবার লেটেস্ট এরকম রিপোর্টগুলো করিয়ে ব্লাড বক্স করিয়ে একবার ইয়েকে দেখাবেন, জিমের ট্রেনারকে দেখাবেন। তারপরে বলবেন যে সেরকমভাবে যেন আপনাকে কিউরেট করে দেয়। এরপরে আপনি স্থির করবেন যে আপনার লক্ষ্যটা কী হবে। প্রত্যেকদিন জিমে যেতে হবে, সেটা তো উইদাউট এনি কম্প্রোমাইজ আপনাকে করতে হবে। বাট তাছাড়াও আপনি যদি ফ্যাট লস করবার জন্য যান তাহলে সেই ব্যাপারটা একরকম হবে। আপনি যদি একটুখানি স্ট্যামিনা বা এন্ডিউরেন্স গেইন করবার জন্য যান, সেটার জন্য আরেকটুখানি অন্যরকম পদ্ধতি। যদি একটুখানি স্ট্রেংথ গেইন করতে চান, হ্যাঁ একটুখানি মনে হচ্ছে যে বডিতে আমার মাস কম, আমি রোগা, আমি রুগ্ন, আমাকে বডিতে একটুখানি মাস দরকার, সেটার ট্রেনিং একটু অন্য হবে, ট্রেনিংটা অন্য হবে, ডায়েটটাও একটু অন্য হয়। তো এই ব্যাপারগুলো আপনাকে ট্রেনারের সঙ্গেই যোগাযোগ করে কি বলবো স্থাপন করতে হবে। মোদ্দা কথা, যদি ওজন কমাতে হয় ইউ হ্যাভ টু বি আন্ডার ক্যালোরিক ডেফিসিট। তার মানে যে ক্যালোরিটা আপনি ইনটেক করছেন তার থেকে বেশি ক্যালোরি আপনাকে বার্ন করতে হবে, ঠিক আছে? আর যদি বডিতে একটুখানি মাস বাড়াতে চান দেন ইউ হ্যাভ টু বি আন্ডার ক্যালোরিক সারপ্লাস। তার মানে যে ক্যালোরিটা আপনি ইনটেক করছেন তার থেকে কম ক্যালোরি আপনাকে বার্ন আউট করতে হবে। এইটুকুন সায়েন্স আশা করি সবাই বুঝতে পারছে। এনিওয়েজ মণিকুন্তলা, ভালো লাগলো যে আপনি এই বিষয়টা নিয়ে কমেন্টটা অন্তত জানতে চেয়েছেন, কারণ আর তো কেউ জানতে চায় না। প্রথমে শাক দিয়ে খাবো। এটা হচ্ছে এক প্রকারের ডাটা শাক, রসুন দিয়ে করা হয়েছে। তবে ওই তেল খুব কম আর কি, তেল বেশি নেই। আর আজকে পাতে কাঁচা নুনও নিয়ে নিই। দেখি প্রথম গ্রাসটা নিয়ে। কাসুন্দিটা চমৎকার হয়েছে, রসুনের ফ্লেভার খুব প্রমিনেন্ট, নুন ঠিক হয়েছে। এর মধ্যে মনে হয় আচার বা কাসুন্দি কিছু একটা দিয়েছে, সেখান থেকে টকটক ব্যাপার আছে একটা, ভালো খেতে। শুরুটা বেশ ভালোই হলো। এরপরে মুসুরির ডাল খাবো, পাতলা মুসুরির ডাল। আর হ্যাঁ, যাই করুন না কেন, সবাইকেই উদ্দেশ্য করে বলছি, ডায়েটের মধ্যে কিন্তু প্রোটিনের মাত্রাটা একটুখানি বেশি রাখবেন। কার্বোহাইড্রেটসটা একটু কম, শাক সবজিও রাখবেন। কুমড়োর তরকারিটা আলাদা করে ভাত দিয়ে না মেখে ডাল দিয়ে খাই, ডালটাও একটুখানি বেশি ফ্লেভারফুল হবে আর ভাতটাও একটুখানি কম খাওয়া হবে। যদি এটা দিয়ে মেখে খাই আর একটুখানি বেশি ভাত কনজিউম হবে না। চিংড়ি মাছ কোথায় গেল বাবা? এই যে চিংড়ি মাছ। আর সাপ্লিমেন্টেশন নিতে আমি মণিকুন্তলাকে বারণ করলাম, বিকজ আই এম গেসিং দ্যাট শি ইজ অ্যান অ্যাবসলিউট বিগিনার।
কিন্তু যারা বেশ কয়েকদিন ধরে জিম করছো, যারা ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছে গেছো, অ্যাডভান্সদের কথা আমি বাদই দিলাম, তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে সাপ্লিমেন্ট নিতে পারো। হ্যাঁ, সোর্সটাকে একটুখানি ভেরিফাই করে নেবে, সেখান থেকে নিও না। আর যদি ক্রিয়েটিন নাও বা ক্রিয়েটিনিন পরীক্ষাটা করিয়ে নিও, দুটোর মধ্যে সম্পর্ক বলতে সেরকম কিছুই নেই। তবে ক্রিয়েটিনিন লেভেল যদি এমনিতেই অনেকখানি বাড়া থাকে, সেক্ষেত্রে ক্রিয়েটিন নেওয়াটা আমার মনে হয় না সেন্সিবল। আদারওয়াইজ যে দুখানা সাপ্লিমেন্ট মোটামুটি সবাই নেয়, ওয়ে প্রোটিন আর ক্রিয়েটিন, এগুলো কিন্তু একদম ঠিকঠাক নেওয়া, ঠিক আছে, কোনো আপত্তি নেই। তোমরা চাইলে পারে বিফোর প্রি ওয়ার্কআউটও নিতে পারো। এবার এরকমভাবে নিতে থাকলে তো নিতেই থাকবে। হ্যাঁ, তারপরে তোমরা ফ্যাট বার্নারও নেবে, বলবে না খাওয়া দাওয়া কেন কমাবো, ফ্যাট বার্নার নিয়ে কাজ হয়ে যাবে। বাট এরকম করে হয় না, এই ব্যাপারটা আমি ক্লারিফাই করে দিলাম। যাও জিমে যাও, ওয়ার্কআউট করো। হ্যাঁ, ওয়ার্কআউট করতে গেলে মাঝে মধ্যে ইঞ্জুরিও হবে। ক্রিকেট যখন খেলা দেখেছো তো, জসপ্রীত বুমরা ইঞ্জুরি হলো, আইপিএলে প্রথম কয়েকটা ম্যাচ খেলতে পারলো না, বর্ডার গাভাস্কার ট্রফিতে লাস্ট টেস্টটা ভালো করে বল করতে পারলো না সেকেন্ড ইনিংস, তাই বলে কি খেলা ছেড়ে দিল? অ্যাথলিটদের জীবনে চোট আঘাত থাকবেই, সেগুলোকে মানিয়ে নেবে, রিকভার করবে, রিহ্যাব করবে, আবার যাবে, জিম ছাড়বে না। জল বেশি করে খাবে। যখন তোমরা প্রোটিন বেশি খাও, সেই প্রোটিনটাকে ডাইজেস্ট করাবার জন্য, আর যেটুকুন তো শরীর অ্যাবজর্ব করলো, বাকি যেটা অ্যাবজর্ব করবে না সেটাকে তো শরীর বার করে দেয়। ওর জন্য জলটা বেশি খাবে, ঠিক আছে? নইলে পরে কিন্তু প্রোটিন ডিপোজিট শরীরে জমতে থাকবে, হুইচ ইজ নট গুড। চেষ্টা করবে মিনিমাম দিনে 3.5 লিটার জল খাবার। 3 লিটার হলেও চলবে, 3.5 লিটার খাও। 1 গ্যালন হয় 3.68 লিটার আনুমানিক, সেটা হলে তো কোনো কথাই নেই। কামিং ব্যাক টু দ্য ফুড, ডাল আর কুমড়ো একদম জমে দই। এবারে প্রোটিনের দুনিয়াতে ঝাঁপাতে চলেছি। ডালেও অল্প প্রোটিন ছিল। পনিরটা কিন্তু কি বলবো, ক্রিম পনির, নন ফ্যাট পনিরটা নয়। তবে প্রিপারেশনটা তোমরা দেখলেই বুঝতে পারবে যখন ঝোলটা ডালা হবে। খুবই পাতলা করে করা হয়েছে, তেল কম দিয়ে। এই হচ্ছে ঝোলের ভিসকসিটি, ঝোলের রং, বুঝতেই পারছো, পাতলা প্রিপারেশন হয়েছে। ব্যাস, ঠিক আছে, দেখা যাক পাতলা পনির কীরকম হয়েছে। আমরা বাঙালিরা সব কিছুতে একটু ও অ্যাড করে দিই না, পনিরটা হয়ে গেল পনির। ঝোলটা একটু কম হয়েছে, আর একটু ঝোল থাকলে ভালো হতো। তবে মন্দ হয়নি, ভালো হয়েছে, পাতলা তো, গরম মশলার ফ্লেভারটা আছে, এর থেকে বেশি আর কী এক্সপেকটেশন রাখবো। ভালো খেতে, যদি একটুখানি ঝোল হতে পারি, ভালো করে একটুখানি কী বলবো, লুজ করে মেখে খেতে পারতাম। বাট দিস ইজ টেস্টি। আলুও দিয়েছে, বাট হ্যাঁ, খাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে এগুলো রিচ সোর্স অফ প্রোটিন, ভেজিটেরিয়ান মানুষদের লাইফ লাইন। ভাত কমই খেলাম, কেননা সেটাই তো উদ্দেশ্য। এরপরে মাংস আছে, মুরগির মাংস। আজকে শো স্টপিং আইটেম গন্ধরাজ চিকেন। লেবুটা দিয়েছিলাম ডেকোরেশনের জন্য। লেগ পিসটাকে আগে তুলে নিই পাতে। এই হচ্ছে প্রিপারেশনটার কমপ্লেক্সন। দেখে মনে হচ্ছে রিচ, বাট ট্রাস্ট মি অন দিস, ইট ইজ নট ভেরি রিচ। আর ঘি দিয়ে এর জন্যই বানালাম, কেননা ঘিয়ের হিটিং পয়েন্ট তেলের থেকে অনেক কম হয়। আর আগেও বহু ভিডিওতে বলেছি যে ঘিগুলো আমরা খাই, যেগুলো কমার্শিয়ালি অ্যাভেলেবেল থাকে, ঝর্ণা ঘি, মটন ঘি, হ্যান ত্যান। আমিও যে দুর্গাপুর থেকে ঘিটা কিনলাম, সেটা অনেক ভালো কোয়ালিটির। বাট এগুলো একটুখানি কমার্শিয়াল পারপাসের জন্য ঘিগুলো ইউজ হয় তো, কমার্শিয়াল পারপাসের জন্য বলবো না, দামটা একটু কম থাকে, তো ব্যাপারটাকে বিক্রি করবার জন্য হয়তো কোয়ালিটি একটুখানি স্যাক্রিফাইস করে। দেখবে অ্যামাজন বা অনলাইন যে কোনো আর কি ওয়েবসাইটে, সেখানে কিছু কিছু ঘি থাকে A2K, দেখবে 500 ml ঘিয়ের দামই তোমার 500 গ্রাম ঘিয়ের দামই তোমার নিয়ে নেবে হয়তো 2000-2500 এরকম। সেই ঘিগুলো কিন্তু শরীরের পক্ষে খুব ভালো, যারা অ্যাফোর্ড করতে পারবে অ্যাফোর্ড করে খেও, সেগুলো দিয়ে রান্নাবান্না করো। আর নর্মাল যে তেল আমরা ডেইলি লাইফে ইউজ করি, দেখো ভার্জিন অয়েল বা এক্সট্রা ভার্জিন অয়েল ড্রেসিং বা স্যালাডের মধ্যে ড্রেসিং হিসেবে খেতে ভালো। সেগুলো দিয়ে রান্না করলে খাবার দাবার কীরকম লাগবে আমি জানি না, আমার অভিজ্ঞতা নেই। তবে লোকেরা বলে সাদা তেলে খাও, রিফাইন্ড অয়েলে খাও, এই কথাটার সঙ্গে আমি সহমত পোষণ করি না। সর্ষের তেল অনেক ভালো। আর যদি অন্যরকম কোনো তেল তোমরা ট্রাই করতে চাও, তাহলে রাইস ব্র্যান অয়েলটা ট্রাই করবে, ঠিক আছে? রাইস ব্র্যান অয়েল ইজ গুড। আমাকে ডক্টর অশোকানন্দ কোনার বলেছিলেন, উনি কে বা কত বড় ডক্টর, কত বড় গ্যাস্ট্রোর ডক্টর, একবার ইউটিউবে গুগলে সার্চ করবে, জানতে পেরে যাবে। তার বাইরে সর্ষের তেল ইজ অলসো ভেরি গুড।
চেষ্টা করব পুরো চিকেনগুলো খেয়ে নেওয়ার। দেখি প্রথম গ্রাসটা নিয়ে কীরকম হয়েছে। প্রিপারেশনটা ছিমছাম হালকা, খেতে ব্যাপক হয়েছে। যেটুকুন ঝাল আছে গলার পেছনে গিয়ে হিট করছে, জিভে অত টের পাচ্ছি না। গন্ধরাজ লেবুর একটা খুব লেয়ার্ড ফ্লেভার আছে, অ্যারোমাও রয়েছে, টকটক খেতে, খুব একটা টক না। গরম মশলা ফ্লেভার ভালো। আমার কিন্তু এই প্রিপারেশনটা খুব প্রিয়। আমার চ্যানেলে আমি আগেও দেখেছি, প্রিপারেশনটা শেখা হয়েছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে দেখে। উনি সাদা তেল দিয়ে করেছেন, আমি ঘি দিয়ে করেছি। ঘিও কমই গেছে, 1 চামচ মতো গেছে, বাট দিস ইজ ভেরি টেস্টি। ভালোই সেদ্ধ হয়েছে মাংস। এটা একটা ব্রেস্টের টুকরো ছিল, যাই হোক সিরিয়াসলি খুব ভালো খেতে হয়, আমারটা খুব ভালো লাগে। হ্যাঁ, মাংসটাও ভালোই সেদ্ধ হয়েছে, আর একটুখানি সেদ্ধ হলে খুশি হতাম, বাট ঠিক আছে। এখন তো তোমরা বুঝে গেছো এরপরে কি কথাটা বলবো। ঈশ্বরের অশেষ কৃপা এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। ডাল চাপাপ খেতে দেখতে দেখতে ভাত খাওয়া শেষ হয়ে গেল। অনেকগুলো চিকেন এখনো খেতে হবে। চিকেন নাম্বার 2। বাহ, আজকে সবই ব্রেস্টের পিস নাকি? ও যাই হোক, লেগ কিংবা ব্রেস্ট খেতে তো হবেই। যারা বডি বিল্ডিং করে অন আ কম্পিটিটিভ লেভেল, তারা কিন্তু মোটামুটি সারা বছর এই ব্রেস্টের মাংস খেয়ে থাকে। তারা লেগও খুব একটা খায় না। কম্পিটিশনের আগে তো কোনো কথাই নেই। সো দ্যাট ইজ দ্য লেভেল অফ স্যাক্রিফাইস অ্যান্ড কমিটমেন্ট দ্যাট ইজ ইনকামবেন্ট অন দেম। হ্যাঁ, আর ব্রেস্টের মাংস জানো একটুখানি বেশি কী বলবো, ড্রাই হয়। আর ওরা তো তেলাল ঝালাল করে খায় না, সেদ্ধ সেদ্ধ করে খায়। যারা অ্যাফোর্ড করতে পারো তারা হয়তো গ্রিল ফিল করলো। সো ইয়া, ইট টেক্স এ লট অফ ডিসিপ্লিন। আমিও আমার জীবনে অনেক কিছু করেছি, সেদ্ধ করে মুরগির মাংস খেয়েছি, চিকেনের ব্রেস্ট। হ্যাঁ, তো তোমাদেরকে এতটা ড্রাস্টিক কিছু করতে হবে না। আমি করেছিলাম, তবে হ্যাঁ বলছি আর কি। তবে আবার এটা কেউ কমেন্ট করো না যে দাদা আপনি কবে কমপ্লিট করেছেন। আমি কোনোদিন কোনো বডি বিল্ডিং কম্পিটিশন শোতে কী বলবো পার্টিসিপেট করিনি। আই এম আ ফ্যান অ্যান্ড আ প্র্যাকটিশনার। তবে বডি বিল্ডিং কোনোদিন প্র্যাকটিস করিনি। একটা সময় পাওয়ার লিফটিং প্র্যাকটিস করতাম, এখনও মোটামুটি ঠিকঠাক ওয়েট লিফট করতে পারি। ঠিক আছে, চলে যাচ্ছি নাম্বার 3। এটা কোথাকার পিস রে ভাই? মনে হচ্ছে দেখে উইংসের পিস। তবে আর একটুখানি সেদ্ধ হলে খুশি হতাম। ছিবড়ে হচ্ছে না, তবে দেখতে পাচ্ছ তো একটুখানি এফার্ট লাগছে মাংসগুলোকে ছাড়াতে। লাঞ্চ শেষ করব কাস্টমারি টক দই দিয়ে, উইদাউট নুন অ্যান্ড চিনি। চলো উপরে চলো। বাই দ্য ওয়ে, যারা একদম বিগিনার তাদেরকে শুরুতে যে টেস্টগুলো করাতে বললাম তার বাইরেও আর একটা কথা বলে রাখছি। দেখবে যে তোমাদের হার্টে কোনো রকম প্রবলেম আছে কি নেই। কম বয়সে না থাকারই কথা, তবে এই ব্যাপারটা একটুখানি মাথায় রাখবে। হ্যাঁ, যদি কারোর কোনো হার্টে এক্সিস্টিং কোনো ইস্যুস থেকে থাকে, সেই ব্যাপারটা কিন্তু নিশ্চয়ই ট্রেনারকে অ্যাড্রেস করে নেবে। ঠিক আছে, চলো এই ভিডিওটাকে এখানে ইতি টানছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস। যদি না করে থাকো, যেরকম বলছি, ইউ গাইজ আর ডুইং আ ম্যাসিভ ডিসসার্ভিস। কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন, ইন্সপিরেশন এবং ইনফরমেশনও পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পেরেটিভ।